সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো এবং বাসায় নিরাপদে থেকে যেমন আমরা সরকারি বিধিনিষেধ যেমন তোমরা মেনে চলছো, আমি এতটুকু আশা করছি অন্তত তোমরা পড়াশোনার মধ্যে আছো। তোমাদের বার্ষিক পরীক্ষা হবে, তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য আমার মনে হয় অনেক স্যার ম্যাডামরা তোমাদেরকে অনেক পড়া দিচ্ছেন। তাই সেই পড়াশোনা যদি তোমরা সুন্দরভাবে করতে থাকো, আমি বিশ্বাস করি তোমরা ভালো করবে। তোমাদের যে ক্ষতি হয়েছে করোনায়, সে ক্ষতি হয়তো বা তোমরা অনেকটাই পুষিয়ে নিতে পারবে। তাই যা হোক, আমি আজকে তোমাদের সঙ্গে, আমি বাংলা দ্বিতীয় পত্র থেকে আমি আজকে তোমাদের এই বার্ষিক পরীক্ষার সিলেবাস দেখে সিলেবাসের প্রথমেই যে অংশটি রয়েছে শব্দ গঠন, আমি সেই শব্দ গঠন আলোচনায় চলে যাচ্ছি। তা আসো, হ্যাঁ বন্ধুরা, আমরা আজকের ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি স্লাইডগুলো অ্যানিমেশনে আনলাম না, আমি এখানেই দেখাবো তোমাদেরকে। তাহলে আমাদের সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে তোমাদের আমি আজকে যে ক্লাসটা নিব, তাহলে দেখো আমি কয়েকটা প্রথমে, তুমি যদি আমের ছবি দেখছো, আসলে আম না, এটা আমি একটা শব্দ হিসেবে বলছি। একটা শব্দ, আম একটা শব্দ, কলম একটা শব্দ এবং সিংহাসন একটা শব্দ। কিন্তু আম শব্দটা আমরা কিভাবে পেয়েছি? আ যোগ ম, আম, এভাবে পেয়েছি। আর কলম একটা শব্দ, এখানে কোনো আকার রেকার রসিকার কিছু নেই, ক ল ম, অর্থাৎ বর্ণের সঙ্গে বর্ণ যোগ হয়ে একটা শব্দ আমি পেয়েছি, সেটা হলো কলম। আর এখানে আমি আরেকটা কয়েকটা শব্দ মিলে একটা শব্দ পেয়েছি, সিংহ চিহ্নিত যে আসন, সিংহাসন। আমি এখানে তিনটা শব্দের কথা বললাম, এই শব্দগুলো আমরা এখানে পেয়েছি। আমি এখানে আরো কয়েকটা শব্দ আছে, মিঠাই, এরকম করে শব্দ, মিঠা যোগ আই মিঠাই, চল যোগ অন্ত চলন্ত, পিতা ও মাতা পিতামাতা, এবং এভাবেই আমরা পেয়েছি বিশ্ব, এরকম করে শব্দ পেয়েছি। তাহলে শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা, অর্থাৎ তোমরা কি জানতে পারবে? শব্দ কি সেটা বলতে পারবে, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ ব্যাখ্যা করতে পারবে, মৌলিক ও সাধিত শব্দ গঠনের উপায় চিহ্নিত করতে পারবে। এটা যদি তোমরা আসলে আন্তরিকতার সাথে দেখো। তাহলে আমরা আসি, যেহেতু আমরা শব্দ গঠন আজকে আলোচনা করব, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শব্দ গঠন। তাহলে প্রথমে আমাদের আগে জানা দরকার শব্দটা কি। এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি অর্থবোধক ও উচ্চারণ যোগ্য একককে বলা হয় শব্দ। আসলে আমি অনেকগুলো ধ্বনি একত্রিত করলাম, কিন্তু যদি সেটা অর্থ তৈরি না হয় তাহলে কিন্তু সেটা শব্দ হবে না। যখন অর্থ তৈরি করবে তখনই সেটা শব্দ হবে। যেমন ধরো বৈমানিক, এটা একটা শব্দ, এটা আমি কিভাবে পেয়েছি? বিমান যোগ ইক, বৈমানিক। আর এখানে আমি কিভাবে পেয়েছি? কলম শব্দটা ক যোগ অ যোগ ল যোগ অ যোগ ম, কলম। এখানে কোনো অন্য আকার ওকার রসিকার এইগুলা কিছু নাই। তাহলে গঠনগত দিক থেকে এই শব্দগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। গঠনগত দিক থেকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে একটা হচ্ছে সাধিত শব্দ, আর একটা হচ্ছে তোমার মৌলিক শব্দ, অর্থাৎ মৌলিক শব্দ ও সাধিত শব্দ, এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি। তাহলে মৌলিক শব্দটা কি জিনিস? আসলে মৌলিক পদার্থ কাকে বলে? তোমরা যখন 3-4-এ পড়েছো, পঞ্চমেও পড়েছো, তখন তোমরা মৌলিক শব্দ বা মৌলিক সংখ্যা কাকে বলে এটা কিন্তু পড়েছো। তা থেকেও কিন্তু এটা তোমার কিছুটা বুঝে নেওয়ার সুযোগ আছে, মৌলিক শব্দটা কেমন হবে। যেমন আমরা মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, সেটা হলো মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ, পদার্থের বেলায় ছিল যৌগিক পদার্থ, অর্থাৎ যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একাধিক পদার্থ পাওয়া যায়, সেটা হচ্ছে যৌগিক পদার্থ। হ্যাঁ, আমি মৌলিক বা যৌগিক পদার্থ পড়াচ্ছি এটা তোমাকে, তবে শব্দ কাছাকাছি ওই রকমই। কেন? মৌলিক শব্দটা হচ্ছে যে শব্দটাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে এর ভিতর থেকে অন্য কোনো শব্দ পাওয়া যাবে না। কিন্তু সাধিত শব্দ হচ্ছে যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একাধিক মৌলিক শব্দ পাওয়া যাবে, সেটা হচ্ছে যে সাধিত শব্দ। তাহলে এইটা হলো আমাদের ব্যাপার। গঠনগত দিক থেকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। মৌলিক শব্দ অর্থাৎ যে সকল শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলা হয়, যেমন হাত, গোলাপ, মুখ ইত্যাদি। আবার দেখো এই মৌলিক শব্দগুলো কিভাবে গঠিত হয়। মৌলিক শব্দ গঠনের প্রথম উপায় হলো বর্ণের সঙ্গে বর্ণ মিলে। যেমন আ যোগ ম, আম, ব রস্বই বই, ক যোগ ল যোগ ম, কলম। আবার প্রসঙ্গত উল্লেখ্য, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। সরল বর্ণের সঙ্গে
কার বা ফলা যোগ করে শব্দ গঠন করা যায়। নিচে কার বা ফলা যোগে শব্দ গঠনের উদাহরণ কিছু কিছু দেয়া হয়েছে। যেমন ধরো ক যোগ অ, তাহলে ক, তারপরে এরপরে ল যোগ আ, কলা, অর্থাৎ লা দুটোর মিলনে কলা। এরকম করে উপযুক্ত উদাহরণ ক এর সঙ্গে অ যুক্ত হয়ে প্রথমে ক হয়েছে এবং ল এর সঙ্গে আ যুক্ত হয়ে লা হয়েছে, ক ও লা মিলিত হয়ে কলা শব্দটি গঠিত হয়েছে। এভাবে আমরা অর্থাৎ ফলা যোগ করে তোমার বা কার যোগ করে আমরা শব্দ, কার বলতে কোনটা, যেমন আকার, ওকার, রস্যিকার, দীর্ঘিকার, এইগুলো যে কার রয়েছে এই কারগুলো যোগ করে আমরা এরকম করে শব্দগুলো যোগ করতে পারি। অর্থাৎ একটা কার যোগে আর একটা বর্ণের সঙ্গে বর্ণ যোগ করে আর একটা হচ্ছে ফলা যোগ করে। এখন ফলা কিভাবে আছে, যেমন জ ফলা, ব ফলা, তারপরে ম ফলা, তারপরে আছে তোমার র ফলা, এরকম করে ফলা যোগ করে আমরা শব্দ গঠন করতে পারি মৌলিক শব্দগুলো। তাহলে আমরা প্রথমে বুঝে নিলাম যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, কার, অর্থাৎ কার। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। আর কার হচ্ছে কয়টি, ওই অকার বাদেই আর কি, বাকিগুলা তোমার 10টি। আর কোন স্বরবর্ণের কার নেই, অকার, অকার বাদে সবারই একটা কার আছে, যেমন আকার, রস্যিকার, দীর্ঘিকার, একার, ঐকার, ওকার, ঔকার, এভাবে তোমার সবগুলোর দেখবা যে এরকম করে কারগুলো রয়েছে আর কি। তারপরে ফলা হলো কয়টি, ফলা হলো 6টি। তাহলে আমরা মৌলিক শব্দ চিনতে পারলাম। মৌলিক শব্দ হচ্ছে যে শব্দগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ মানে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক শব্দ। এবং এই মৌলিক শব্দ গঠনের উপায় হচ্ছে আমরা সেটাও দেখতে পারলাম, কখনো কখনো কার যোগ করে গঠিত হয় মৌলিক শব্দগুলো, আবার ফলা যোগ করেও গঠিত হয়। এরপরে আসো এই কার এবং ফলার মাধ্যমেই মৌলিক শব্দগুলো আমরা গঠিত হয়ে থাকে। এরপরে আসো সাধিত শব্দ, যেসব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বলে। অর্থাৎ যেসব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যাবে। এর অর্থ কি, একটা শব্দ যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, তার মানে অনেকগুলো শব্দ বিশ্লেষণ করে পাওয়া যাচ্ছে, এইগুলো হচ্ছে সাধিত শব্দ। যেমন বৈমানিক এবং সিংহাসন, এখানে বিমান যৌগিক বৈমানিক, এরকম করে আমরা একাধিক শব্দ এখানে দেখতে পেলাম। এই সাধিত শব্দ আবার আমরা যেমন ভালো করে মনে রাখার চেষ্টা করো বাবা, আমি মনে করি তোমরা যদি ক্লাসটা সামান্য একটু দেখো তাতেই তোমাদের আর পড়া লাগবে না সুন্দর করে। তাহলে দেখো আমরা মৌলিক শব্দ পেলাম। মৌলিক শব্দ গঠিত হয় 2টা উপায়ে, একটা কার আর একটা হচ্ছে ফলা। কিন্তু সাধিত শব্দ গঠনের উপায় হচ্ছে প্রত্যয়ের সাহায্যে আর হলো সমাসের সাহায্যে। যদিও এছাড়াও আরো আছে, সেগুলো আমরা আলোচনা করব পরে। তবে আপাতত আমরা শব্দ গঠন বলতে সাধারণত আমরা শব্দ সৃষ্টির প্রক্রিয়া বুঝে থাকি, অর্থাৎ শব্দ কি করে গঠন হয়ে থাকে। নতুন শব্দ সৃষ্টির এই প্রক্রিয়াকে শব্দ গঠন বলে। যে কোনো ভাষার শব্দ গঠন প্রক্রিয়া 2টি, একটা হচ্ছে প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন আর একটা হচ্ছে সমাসের সাহায্যে শব্দ গঠন। উপসর্গ শব্দ গঠন প্রক্রিয়া নয়, উপাদান মাত্র। আমরা কখনো কখনো উপাদান হিসেবে পাই, যেমন ধর উপসর্গের মাধ্যমে শব্দ গঠন হয়, কিন্তু এটা কিন্তু প্রক্রিয়া নয়, এটা মানে একটা উপাদান। কারণ উপসর্গযুক্ত সকল শব্দই সমাস সাধিত শব্দ হয়, অব্যয়ীভাব সমাস না হয় প্রাদি সমাস। কাজেই উপসর্গ যোগে শব্দ গঠন প্রকারান্তরে শব্দ গঠনের প্রক্রিয়া আলোচনা করা অবান্তর। তার মানে ভালো করে বুঝে নিতে হবে, আমরা উপসর্গ যোগেও কিন্তু শব্দ গঠন করে থাকি, সেটা কিন্তু সমাসের আলোচনার মধ্যে চলে যাচ্ছে। অর্থাৎ উপসর্গ যোগে যে শব্দগুলো গঠিত হয় সেটা আমরা বলে দিতে পারি সেটা সমাসের সাহায্যেই গঠিত শব্দ। সন্ধি শব্দ গঠনের প্রক্রিয়া নয়, আর একটা শব্দ রয়েছে প্রক্রিয়া আছে সন্ধির কথা, যেমন সন্ধির মাধ্যমে শব্দ হয় কিনা, তা সেটাও বলা হচ্ছে যে সন্ধিও কিন্তু শব্দ গঠনের প্রক্রিয়া নয়, কেননা সন্ধি বদ্ধ শব্দ মাত্রই হয় প্রত্যয় নইলে সাধিত শব্দ, নয় সমাস সাধিত শব্দ। তার মানে কি, আমরা সন্ধির আলোচনা আসলো, সন্ধিটার মাধ্যমে যদি কোনো শব্দ গঠিত হয় সেটা হয় প্রত্যয়ের মধ্যে পড়বে অথবা সমাসের মধ্যে পড়বে। আর উপসর্গের কথা আসলো, সেটাও কিন্তু সেম কেস। তার মানে আমরা এই সাধিত শব্দ গঠনের 2টা উপায় পাচ্ছি, একটা হচ্ছে প্রত্যয় আর একটা হচ্ছে সমাস। প্রত্যয় ও সমাসের সাহায্যে শব্দ গঠনকালে সন্ধি হলো পাশাপাশি অবস্থিত ধ্বনির সংযোগের নিয়ম। এ প্রসঙ্গে প্রত্যয় সন্ধির সূত্রাবলী স্মরণযোগ্য। পদ পরিবর্তন প্রত্যয়ের সাহায্যেই সম্পন্ন হয়ে থাকে, তাই পদ পরিবর্তন শব্দ গঠনের
কোনো প্রক্রিয়া নয়। প্রকৃতি প্রত্যয়ী শব্দ গঠনের প্রক্রিয়া বিভক্তির সাহায্যে। তাহলে দেখো পদ পরিবর্তনের মাধ্যমেও কখনো আমরা বুঝতে পারি যে শব্দ গঠন হয়ে থাকে, কিন্তু সেটা প্রক্রিয়া নয়, সেটা কোনো প্রক্রিয়া নয়। ওইটা যদি পদ পরিবর্তনের মাধ্যমে যদি কখনো শব্দ গঠিত হয়ে থাকে, সেটাও আমাদের প্রত্যয়ের মধ্যেই যাবে। বিভক্তির সাহায্যে শব্দ গঠিত হয় না। বিভক্তিযোগী শব্দ ধাতু পদবাচ্য হয়, তাই বিভক্তিযোগী শব্দ গঠন আলোচনা করা নিরর্থক। এখন শব্দ গঠন প্রক্রিয়া দুইটি আলোচনা করা হলো। একটা হলো তাহলে শব্দ গঠন প্রক্রিয়ার মধ্যে দুটো জিনিস আমরা পেলাম। একটা হলো কি বাবা? প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন, আর একটা হলো সমাসের সাহায্যে শব্দ গঠন। হ্যাঁ, আমাদের মনে মনে হতে পারে যে উপসর্গ হতে পারে, উপসর্গ হলে সেটা সমাসের মধ্যে যাবে। আমাদের মধ্যে সন্ধি হতে পারে, সন্ধি হলে প্রত্যয়ের মধ্যে যাবে, এবং তোমার পদ পরিবর্তন হলে সেটাও প্রত্যয়ের মধ্যে যাবে। এরকম করে আমাদের শব্দ গঠন প্রক্রিয়া তাহলে আমরা বুঝে নিলাম মোটামুটি দুইটা, একটা হচ্ছে প্রত্যয়, একটা সমাস। শব্দ বা ধাতুর পরে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়, যেমন মিঠা যোগায় মিঠাই, কুসুম যোগিত কুসুমিত, চল যোগন্ত চলন্ত, ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রত্যয়টা কি জিনিস? অর্থাৎ কোন শব্দের শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে এইটা গঠিত হয়ে থাকে। এরপরে আসি আমরা সমাসের সাহায্যে শব্দ গঠন। পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়, যেমন পিতা ও মাতা পিতামাতা, সিংহ চিহ্নিত আসন সিংহাসন, দিন দিন প্রতিদিন, বিষাদ রূপ সিন্ধু বিষাদ সিন্ধু। এই হলো আমাদের মোটামুটিভাবে সমাসের মাধ্যমে শব্দ গঠন প্রক্রিয়ার একটা ধাপ। তাহলে প্রত্যয়যোগী শব্দ গঠন হচ্ছে এটা আমরা বুঝতে পারলাম যে কয়েকটা উদাহরণ এখানে দেওয়া রয়েছে দেখো, এবং সমাস যোগী শব্দ গঠনও এইগুলো আমরা এখানে পেলাম। তাহলে এখন আমি তোমাদেরকে কিছু কাজ দিব বাড়িতে, সেটা হচ্ছে তাহলে দেখো আমাদের শব্দ গঠন, আসলে শব্দ গঠন পড়তে যে শব্দ গঠনের প্রক্রিয়া, আসলে মূলত আজকে আমাদের টপিকসটা ছিল শব্দ গঠনের প্রক্রিয়া। শব্দ গঠন দুইটি উপায়ে মূলত হয়ে থাকে, বিশেষ করে মৌলিক শব্দগুলো হচ্ছে যে কার যোগে এবং ফলা যোগে, আর সাধিত শব্দগুলো হচ্ছে তোমার দুইটা উপায়ে, একটা হচ্ছে প্রত্যয় যোগে আর একটা হচ্ছে সমাস যোগে। তাহলে বাংলা ভাষার শব্দ গঠনের নিয়ম জানা থাকলে কোনো শব্দ ব্যাকরণগত কোন শ্রেণীতে পড়ে সে সম্পর্কে ধারণা লাভ করা যায়, এবং বহুল আলোচিত শব্দের বদলে নতুন নতুন শব্দ গঠন করে ভাব প্রকাশের ক্ষেত্রে বৈচিত্র্য সৃষ্টি করা যায়। সর্বোপরি ভাষাকে শুদ্ধভাবে বলতে পড়তে লিখতে ও ভাষার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করতে শব্দের গঠন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তাই যাই হোক, হ্যাঁ, এরপরে উপসর্গ যোগে শব্দ গঠন হয়তো বা হতে পারে, কিভাবে কিরকম? হ্যাঁ, উপসর্গ যোগেও সেটা প্রত্যয়ের মধ্যে পড়বে, দুঃখিত সমাসের মধ্যে পড়বে। তা সেটা আমি আমার পরবর্তী ক্লাসে উপসর্গের মাধ্যমে কি করে নতুন নতুন শব্দ তৈরি করা যায় সেটা আমরা আলোচনা করব। তাহলে আমি আজকে তোমাদের জন্য 5টি মৌলিক শব্দ এবং 5টি সাধিত শব্দ লিখতে বললাম, এটা সবাই লিখবে, সবাই, কোনো জোর রোল নাই, যেটা ক্লাসে পড়ালে হয়তো দিতাম। তাহলে আজকে আমরা কি শিখলাম? শব্দের সংজ্ঞা আমরা উদাহরণ সহ শিখলাম, এবং মৌলিক এবং সাধিত শব্দের সংজ্ঞা শিখলাম এবং উদাহরণ শিখলাম, মৌলিক ও সাধিত শব্দ গঠনের প্রক্রিয়া শিখলাম। তাহলে দেখো, ধ্বনির আমরা কয়েকটা দেখি, ধ্বনির অর্থপূর্ণ মিলন ঘটলে তাকে কি বলে? শব্দ। এবং যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না তাদেরকে বলে মৌলিক শব্দ। এবং মৌলিক শব্দ কিভাবে গঠিত হয় সেটা জানলাম। মৌলিক শব্দ গঠিত হচ্ছে কার ও ফলা যোগে, এবং পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে আমরা বলি সমাস। তাহলে আমি একটা নৈতিক শিক্ষার কথা তোমাদের বলি, তোমরা প্রতিদিন অন্তত নামাজ কালাম পড়বে, ধর্মচর্চা করবে, এবং এমন কোনো কাজ করবে না যাতে মা বাবা কষ্ট পান। মা বাবাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে আমাদের চরম বন্ধু, চরম মা বাবার কাছে তোমরা যারা ক্লাস 7-এ পড়ো কখনো কোনো ভুল ত্রুটি করবে না, যে কিছু যেখানে যেটা হয় মা বাবার সঙ্গে শেয়ার করবা, কারণ পৃথিবীতে মা বাবার মতো আর কোনো ঘনিষ্ঠ বন্ধু, ঘনিষ্ঠ আপনজন পৃথিবীতে আর কেউ নেই। তা তোমরা মা বাবার কথা শুনে চলবা এবং তোমরা ভালো করে পড়াশোনা করবা, এই প্রত্যাশা রেখে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।